শুভেচ্ছা ও স্বাগত মাছরাঙ্গা নিউজ শোতে। সাথে আছি আমি নাবিলা ফেরদৌস। ওই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমে সারাদিনের নিউজ আপডেট। বিশেষজ্ঞরা জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী বিশেষ সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল থেকে বিকেল পর্যন্ত আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া তৃতীয় ধাপের সংলাপে তৃতীয় দিনে এটি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞদের প্রস্তাবে আরও বলা হয়েছে, সংবিধান আদেশ নিয়ে আগামী সাধারণ নির্বাচনের সময়ে একটি গণভোট হতে পারে, তবে এর পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেছে দলগুলো। কমিশনের সহসভাপতি জানান, সুপারিশ নিয়ে দলগুলো নিজেদের মধ্যে আলাপ করবে। আগামী মাসের শুরুতে আবার বসবে কমিশনের বৈঠক। অনেকে এটা সমর্থন করেছেন, অনেকেই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছেন। আগের যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে, এরকম মত এসেছে। তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক জায়গায় আসার চেষ্টা করছেন। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন শুরু হওয়ায় তরুণদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ বেড়েছে। আলোচনায় ইউরোপীয় এমপিরা নির্বাচনের প্রস্তুতি ও সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাড়তি সহায়তা এবং বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালুর আহ্বান জানান। ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকির বিচার সহ নতুন ৪ দফা দাবিতে কালো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় আগের ৬ দফা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানায় তারা। সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ওই এলাকার মূল সড়কে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দুপুরের নাগাদ আইনশৃঙ্খলা বাহিনী এসে সড়ক ছেড়ে দিতে বললে প্রথমে বাধা দিলেও পরে নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। একই দাবিতে গাজীপুর, দিনাজপুর, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দশক ২ মাসের মধ্যে দেশের অব্যবহৃত খাস জমির পরিমাণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছে সরকার। এজন্য ভূমি, গণপূর্ত, জ্বালানি ও পরিবেশ সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রতি অর্থ বছরের শুরুর দিকেই অনেকটা ঢিমে তালে চলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। চলতি অর্থ বছর যার গতি আরও কমেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম ২ মাসে এডিবির অর্থ ব্যয় হয়েছে মাত্র ২.৩৯%। গেল বছর একই সময় যা ছিল ২.৫৭%। কেন এমন ধীর গতি তা জানার জন্য আগামী সপ্তাহের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। গত বছর বলেছিলাম অনেক কারণে প্রকল্প বাস্তবায়ন ধীরগতিতে হচ্ছে, অনেকগুলো রিভিশন হচ্ছে, প্রকল্প পরিচালকরা চলে গেছে, ঠিকাদার চলে গেছে, কিন্তু এখন তো আর সেই অজুহাত চলে না। কাজেই আমরা বোধহয় আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয়ে একটা বৈঠক ডেকেছি, যেখানে আমরা এডিবি বাস্তবায়নের অগ্রগতি কেন হচ্ছে না এগুলো নিয়ে আলাপ করব। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন থেকে হবে অনলাইনে, যা আগামী সপ্তাহের মধ্যেই গেজেট আকারে প্রকাশ করা হবে। জানান, এর ফলে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে নির্ধারিত হবে প্রকল্পের ব্যয়। একই সাথে অনলাইন ভিত্তিক টেন্ডার প্রক্রিয়ার ফলে কমবে গুটি কয়েক ঠিকাদার প্রতিষ্ঠানের দৌরাত্ম্য। আগে কত কাজ করেছে শুধু এই মন্ত্রণালয়ে সেটা দেখা হবে না, আসলে তাদের দক্ষতা কেমন, তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল। একজনের নামে
প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্বের অন্যতম কারণ ভূমি অধিগ্রহণ জটিলতা। এজন্য ব্যক্তি মালিকানার পরিবর্তে খাস জমি ব্যবহারে জোর দিচ্ছে সরকার। জানান, ভূমি, গণপূর্ত, জ্বালানি ও পরিবেশ সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী 2 মাসের মধ্যে জানাবে দেশে ঠিক কি পরিমাণ অব্যবহৃত খাস জমি আছে। এখন থেকে 2 মাসের মধ্যে আমরা বলেছি একটা যত খাস জমি পড়ে আছে অব্যবহৃত তার একটা হিসাব আমরা গ্রহণ করব। এটা কেন্দ্রীয়ভাবে রাখা হবে। যখনই কোনো প্রকল্প নতুন নেওয়া হবে, যখনই বলা হবে এখানে ভূমির দরকার, তখনই বলা হবে কাছে ধারে যেই খাস জমি আছে সেগুলো না নিয়ে কেন কৃষি জমি নেওয়া হচ্ছে। এদিন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 8,333 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে নতুন প্রকল্প আছে 60টি। রায়হান শোভন, মাছরাঙা নিউজ শো। বাংলাদেশি স্থপতি মারিনা তাবাসসুমের নকশা করা অভিনব আবাসন মডেল খুদে বাড়ি পেয়েছে আগা খান স্থাপত্য পুরস্কার 2025। জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসন সমস্যার টেকসই সমাধানে উদ্ভাবনী অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়েছে। সম্প্রতি কিরগিজ প্রজাতন্ত্রে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে মেরিনা 2016 সালে ঢাকার একটি মসজিদের ডিজাইন করে এ পুরস্কার পেয়েছিলেন। খুদে বাড়ির পাশাপাশি আরও 6টি প্রকল্প এবার আগা খান স্থাপত্য পুরস্কার পেয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বামনের বিলের বিশাল জলরাশি দেখতে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেশারও পরিবর্তন হয় এই বিল পাড়ের মানুষের। বিস্তারিত নিউজ শো প্রতিবেদনে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়ার বামনের বিল পরিচিত শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে। বেগবতী ও ফটকি নদীর মিলনে এর সৌন্দর্য বেড়েছে বহুগুণ। কালীগঞ্জ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই বিল। বর্ষায় বামনের বিলের সৌন্দর্য উপভোগ করতে ঝিনাইদহ, মাগুরা, যশোর সহ দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। অনেক লোকজন আসে। কুবারে আপনার শনিবারে হাজার হাজার লোক আসে। অনেক দূর দূর থেকে লোক আসে। এই জায়গায় সবকিছু পাওয়া যায়, অথবা ঘোরার জন্য নৌকাও পাওয়া যায়, স্টিমারও পাওয়া যায়। আসলেই আপনারা আনন্দ পাবেন। স্থানীয়রা বলছেন, বর্ষায় এ বিল থই থই পানিতে ভরে ওঠে, আর ঋতু পরিবর্তনের সঙ্গে বদলে যায় এর রূপ ও বাসিন্দাদের পেশা। শুকনা মৌসুমে খনন করা পুকুরে মাছ চাষ ও হাঁস পালন, পাশাপাশি বাঁশ, বেত শিল্প ও জাল বোনার মতো পুরনো পেশায় যুক্ত থাকেন অনেকে। আর বর্ষায় নৌযান চালানো, দোকান বসানো ও মাছ ধরা হয়ে ওঠে প্রধান জীবিকা। উর্বর মাটির কারণে শুষ্ক মৌসুমে এখানে হয় কৃষিকাজ। সব মিলিয়ে বামনের বিলি স্থানীয় মানুষের আয় রোজগারের প্রধান উৎস। বিলে অনেক ধান হয়, মানে ইরিয়া বাদে একে আবাদ হয়, আর কোনো আবাদ হয় না। এই 2-3 মাস পানি হলে 2-3 মাস আমরা মাছ টাছ মারে মাছ জীবিকা নির্বাহ করি। পানি হওয়ার পরে আমি স্পিড বোট আমি চালাই, অনেকে ট্রলার চালাই আমাদের আয় রোজগার মানে এরই পারেই চলে। মাছ মারি, জাল পাতিছি, প্রায় আসি আমরা মাছ মারি। 6 মাস ধরে মাছ মারি, আর এই বেচা কিনা করে আমরা এই চাল ডাল কিনে খাই। কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, প্রাকৃতিকভাবে ও চাষের মাধ্যমে বামনের বিলে মাছের উৎপাদন বেড়েছে। পরিকল্পিতভাবে এই বিলকে কাজে লাগানো গেলে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমরা চেষ্টা করতেছি সেখানকার জীববৈচিত্র্য যাতে আরও কীভাবে সুন্দর করা যায়, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন করা যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি। দর্শনার্থীরা বেড়ানোর ক্ষেত্রে যাতে কোনো বাধার সম্মুখীন না হয় কিংবা নিরাপত্তা যাতে সমস্যাও না হয়, সেক্ষেত্রেও আমরা প্রশাসনের মাধ্যমে দেখছি যে কীভাবে সেই জায়গাটা আরও দর্শনার্থীদের জন্য ভালো করা যায়। দর্শনার্থী ও স্থানীয়রা জানান, পর্যটন সম্ভাবনাময় বামনের বিলকে ঘিরে সরকারের উদ্যোগ প্রয়োজন। নাটোপাড়া বাজারে ব্রিজঘাট পাকাকরণ করে নৌকা, ট্রলার ও স্পিড বোটে ওঠানামার ব্যবস্থা উপযোগী করা সহ নাটোপাড়া বাজারে বিশ্রামাগার ও হোটেল মোটেলের ব্যবস্থা করার দাবি তাদের। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ শো। দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরল সিরাজগঞ্জের জনপ্রিয় নাট্যগোষ্ঠী নাট্যলোক। গেল 13 ও 14 সেপ্টেম্বর 2 দিনের নাট্য উৎসব দিয়ে তারা 2 যুগ পূর্তি উদযাপন করেছে।
সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। বান্নির মেলায় ছদ্মবেশী রূপসুন্দরীর সাথে সলিমের দেখা আর ঘটনাক্রমে সলিমের বাড়িতে আশ্রয় নেয়ার পর প্রণয় থেকে বিয়ে হয় রূপসুন্দরীর। বাইজিপাড়ায় জন্ম নেয়া রূপসুন্দরী পুরুষের রোশানল থেকে বাঁচতে মায়ের পরামর্শে নিজের রূপ লুকিয়ে নানান জায়গায় ঘুরে বেড়াত। সলিমকে বিয়ের পর রূপসুন্দরী নিজের রূপে ফিরে আসে, কিন্তু যে শঙ্কায় নিজের রূপ পাল্টে মায়ের কাছ থেকে দূরে থাকত রূপসুন্দরী, বিয়ের পর সেই শঙ্কায় সত্যি হয়। গ্রামের প্রভাবশালী তালুকদারের রোশানলে পড়ে প্রাণ যায় সলিম রূপসুন্দরী দম্পতির। বহুদিন পর মঞ্চে এসে নাটক দেখতে পেরে খুব ভালো লাগছে। আর নাট্যলোকের সুন্দরী এটা প্রযোজনা আসলে আমাদের সমাজেরই একটা চিত্র। অনেক ভালো লেগেছে, এরকম নাটক সামনাসামনি এরকম ভাবে দেখা হয়নি কখনো। হাজার বছরের পুরাতন লোকগাথার কেন্দ্রীয় চরিত্র শিলাদেবী। পন্ডু নগরীর শেষ রাজা পরশুরাম মাহি সারোয়ার বলখির কাছে পরাজিত হবার পর তার বোন শিলাদেবী সতীত্ব রক্ষায় করতোয়া নদীতে আত্মহুতি দেয়। লোকগাথা অনুযায়ী মরদেহ যে স্থানে ভেসে ওঠে সেই পুণ্য স্থানকে কেন্দ্র করে আয়োজন করা হয় বান্নির মেলা। নাট্যকার মাহবুব আলম ভিন্ন প্রেক্ষাপট রচনার মধ্য দিয়ে শিলাদেবীর এক পরিবর্তিত রূপ নির্মাণ করেছেন। নাটকে নাট্যকার দেখাতে চেয়েছেন কাল পরিক্রমায় সব ঘটনার পরিবর্তন হয়। জীবন ধারণে আধুনিকতার ছোঁয়া লাগলেও নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি হাজার বছর পূর্বে ও পরে অপরিবর্তিত রয়ে গেছে। বর্তমান সমাজে এই ধরনের নাটক আমাদের খুবই দরকার। অনেকদিন এই ধরনের নাটকের স্বাদ আমি পাই না বা আমরাও পাই না। মঞ্চ নাটকের যে উপস্থাপনা এখানে আমি দেখলাম, যদিও আমি টাঙ্গাইল থেকে আসছি, তো আমি সত্যি খুবই মুগ্ধ হয়েছি তাদের অভিনয় দেখে। গ্রামীণ যে কালচার, গ্রামীণ যে সংস্কৃতি আমার এই নাটকের মধ্যে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এবং নাট্য অভিনেতা অভিনেত্রী এনারা অসম্ভব অনেক সুন্দরভাবে এই নাটকটা উপস্থাপন করেছে। দীর্ঘদিন পর মঞ্চে নাটক উপভোগ করতে পেরে অভিভূত দর্শকেরা, তেমনি খুশি শিল্পীরাও। এই নাটক করে আমার অনেক ভালো লাগলো। এই নাটক আমার প্রথম নাটক, আমি 3 বছর হলো নাটক শিখি। একটা নাটক যখন আপনি করবেন বা অভিনয় করবেন সেটার আগে সবার আগে দরকার হচ্ছে চরিত্রটাকে নিজের ভিতরে নেওয়া আর কি। যখনই একটা সন্তান, একটা ছেলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নাটকের সাথে জড়িত হবে, সে কিন্তু কখনোই ডিরেল হবে না, সে কখনো সমাজ থেকে বিচ্যুত হবে না। নাটক প্রতিক্রিয়াশীল চক্ররোধে ভূমিকা রাখে, সমাজে নানা অসঙ্গতি দূর করতে সহযোগিতা করে আরও নাটক মঞ্চস্থ করতে উৎসাহ দেন দলের প্রধান পৃষ্ঠপোষক। প্রত্যেকটা নাট্য গ্রুপের পক্ষ থেকে সিরাজগঞ্জে এই নাটক মঞ্চে আসা উচিত এবং নাটক যদি না হয়, নাটক যদি মঞ্চস্থ না হয়, তাহলে প্রতিক্রিয়াশীল চক্র বেড়ে উঠবে। আমাদের সমাজে অস্থিরতা বেড়ে যাবে, সমাজে যে সন্ত্রাস, যে দুর্নীতি, এগুলি বেড়ে যাবে। গেল 14 সেপ্টেম্বর শহরের ভাষা শহীদ অডিটোরিয়ামে শেষ হয়েছে 2 দিনের এই নাট্য উৎসব। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। অবশেষে যুক্তরাষ্ট্রে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনা নিয়ে কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আলোচনার মধ্য দিয়ে তা চূড়ান্ত হবে বলে কথা রয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনা নিয়ে কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন। স্কট বেসেন্ট বলেন, স্পেনের মাদ্রিদে বাণিজ্য আলোচনার সময় টিকটকের মার্কিন কার্যক্রম বিষয়ক চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। এ চুক্তির মধ্য দিয়ে টিকটকের মার্কিন অংশের মালিকানা বিক্রির পথ সুগম হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ চুক্তি সম্পন্ন করবেন। President Trump and Party Chair Xi will speak on Friday
to complete the deal. I have a warm spot in my heart for TikTok. ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই আলোচনা খুব ভালোভাবে শেষ হয়েছে বলে জানান। চীনও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে, তবে তারা স্পষ্ট করেছে চীনা কোম্পানিগুলোর স্বার্থ বিসর্জন দিয়ে কোনো সমঝোতা হবে না। টিকটকের মূল চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইট ড্যান্সের জন্য যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়ে আসছে। নির্দিষ্ট সময়ে যদি তারা মার্কিন কার্যক্রমের জন্য কোনো ক্রেতা খুঁজে না পায়, তবে অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে এবং নিষিদ্ধও হতে পারে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে শুরু হওয়া আলোচনার দ্বিতীয় দিন সোমবার বেসেন্ট রূপরেখা চুক্তির ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের টিকটক বন্ধের হুমকি চীনা আলোচকদের চাপের মুখে ফেলে। এতে তারা টিকটকের মার্কিন অংশ বিক্রির শর্তে চীনা পণ্যে শুল্ক কমানোর দাবি থেকে সরে আসতে রাজি হয়েছেন। বেসেন্ট আরও বলেন, চুক্তিতে নির্ধারিত বাণিজ্যিক শর্তগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে। অন্যদিকে চীনের প্রধান বাণিজ্য আলোচক লি চেংগাং জানিয়েছেন, যে কোনো চুক্তি চূড়ান্ত হওয়ার আগে তা পর্যালোচনা করা হবে। মার্কিন ব্যবহারকারীদের তথ্য পেয়ে যাচ্ছে টিকটক, আর তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে, এমন অভিযোগ বহুদিনের। তবে বাইট ড্যান্স কর্তৃপক্ষ বারবারই বলেছে তাদের মার্কিন কার্যক্রম সম্পূর্ণ স্বতন্ত্র এবং কোনো ব্যবহারকারীর তথ্য চীনা সরকারের সঙ্গে শেয়ার করা হয়নি। আমিনা লুসি, মাছরাঙা নিউজ শো। গতরাতে আবুধাবিতে এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে গ্যালারিতে টাইগারদের উৎসাহ দিয়ে গেছেন প্রবাসী বাংলাদেশিরা। ম্যাচ জয়ের পর মাছরাঙা টেলিভিশনের কাছে নিজেদের উচ্ছ্বাস জানিয়েছেন তারা। ভাষায় প্রকাশ করা যাবে না যে মরুভূমির এই ইমারতের বুকে মাতৃভূমির জয়টা যে কতটুকু, যে একজন প্রবাসী বুঝতে পারবে। প্রত্যাশা আমরা অবশ্যই সেমিফাইনালে যাব। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে জিতে যায়, অটোচ আমরা সেমিফাইনালে চলে যাব। আমরা শ্রীলঙ্কার ম্যাচও দেখতে আসব, সবাই নাগিন ড্রেস মেরে মেরে শ্রীলঙ্কাকে সাপোর্ট করে যাব। আমরা আশাবাদী শ্রীলঙ্কার জিতবে। আমরা অত্যন্ত সন্তুষ্ট। প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ। ওয়েলডান বাংলাদেশ ক্রিকেট টিম। আমরা বাংলাদেশের জন্য সাপোর্ট করে যাব যে কোনো মুহূর্তে। প্রবাসীর আমরা আছি, এখানে আসব, খেলা দেখব। হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। এই জয় আমরা অনেক উচ্ছ্বসিত। আমরা চাই বাংলাদেশ সুপার 4 খেলুক, আমরা সর্বোচ্চ আশাবাদী। তাসকিন মুস্তাফিজ, ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আমরা উইন করেছি এবং আমরা এখনো সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখি, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। Actually, I give support from the team Bangladesh because my husband is from Bangladesh and I really excited to watch the live match. বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত পিচ তৈরির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বান্দরবানের ক্রিকেট সংশ্লিষ্টরা। জেলা রিপোর্টার কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে শাকির রুবেনের ডেস্ক রিপোর্ট। ক্রিকেট এখন দেশের প্রাণের খেলা, আর এই প্রাণের খেলা বিভিন্নভাবে আয়োজিত হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে। বান্দরবানেও বছরের বিভিন্ন সময় স্কুল, কলেজ ও জেলা পর্যায়ের ক্রিকেটাররা মেতে ওঠেন প্রতিযোগিতামূলক খেলায়। কিন্তু পিচ সহ অন্যান্য সুবিধা অপ্রতুল থাকায় গড়ে ওঠে না ভালো মানের ক্রিকেটার। তাই গত আগস্টে বোর্ড সভা করে বিসিবি ঘোষণা দিয়েছিল বান্দরবানে 3টি পিচ তৈরি করা হবে। 2 থেকে 3টা টার্ফ পিচ অ্যান্ড কংক্রিট পিচ ইন বান্দরবন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের গ্রাউন্ডে ওদের আছে, এখানে আমরা ডেভেলপ করছি। বোর্ডের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই বেশ প্রাণচাঞ্চল্য এসেছিল বান্দরবানের ক্রিকেট প্রেমীদের মনে, কারণ জেলা স্টেডিয়ামে বিদ্যমান কংক্রিট পিচ এখন ভাঙা। ঘোষণা অনুযায়ী 2টি টার্ফ ও 1টি সিমেন্টের উইকেট তৈরি, দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। কিছুদিন আগেও একটা ভালো প্লেয়ার আমাদের এখান থেকে 5 উইকেট পাইছে, সে অনেক ভালো করছে। তো ওর যে ফেসিলিটিগুলো দেওয়া দরকার, ইন্টারন্যাশনাল যে টার্ফের ব্যবস্থা, তারপরে নেটের কংক্রিট নেট প্র্যাকটিসের যেগুলো প্রয়োজন ছিল, আমাদের সেটার অভাব আছে। আমাদের এখানে পিচগুলো যদি একটু তাড়াতাড়ি করা হতো তাহলে আমাদের প্লেয়ারদের জন্য সুবিধা হতো, আমাদের কোচদের জন্য সুবিধা হতো। প্র্যাকটিসের অভাবে অনেকেই আসলে পরবর্তী ক্রিকেট কন্টিনিউ করতে পারে না। তবে শুধু পিচ নয়, জেলাটির ক্রিকেট সংশ্লিষ্টদের দাবি প্রয়োজনীয় সুবিধাও যেন বাড়ানো হয়। উইকেটগুলো যদি আসে তাহলে আমাদের প্লেয়াররা আরো ভালো করবে। আশা করি আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো, এটা আশা করি। এবং আমাদের এখানে যারা জসিমা প্লেয়ার, আমাদের এখানে আরো ভালো ভালো প্লেয়ার আসবে। আমরা বিসিবিকে আরো ভালো ভালো এজ লেভেলের প্লেয়ার বা ভালো ভালো প্লেয়ার আমরা এখান থেকে আমরা প্রোডাকশন দিতে পারবো, সাপ্লাই দিতে পারবো। খুব শীঘ্রই যদি করা যায় তাহলে বান্দরবানের ক্রিকেটের যে
লিগ পর্যায়ের খেলাগুলো আছে, অনূর্ধ্ব 14, 16, 18 যে বিভাগীয় খেলাগুলো আছে, ওই খেলাগুলোর জন্য ছেলেরা সার্বিক প্রস্তুতি নিতে পারবে। বিসিবির ঘোষণা অনুযায়ী কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে প্রশাসনও। ফুটবল স্টেডিয়ামটা আছে, সেটিরও সংস্কার আমরা করছি। তো আমরা বিসিবির সহযোগিতা আমরা সামনে চাইব যে আমাদের এই মাঠটা যেন সংস্কার করে সাথে একটা ক্রিকেট মাঠও যেন ব্যবস্থা করা যায়। বান্দরবান জেলা স্টেডিয়াম সেটি ক্রিকেটের যেটুকু আমাদের সাইজ প্রয়োজন হয় সেই সাইজের থেকে ছোট, মানে এটি ফুটবলের জন্য উপযোগী কিন্তু ক্রিকেটের জন্য উপযোগী নয়। এবং একই মাঠে ক্রিকেট পিচ করলে ফুটবল খেলায় বাধাবিঘ্ন হয়। এই পিচগুলো আমাদেরকে আপনার স্টেডিয়ামের ফুটবল বারের পাশে আমাদের সাইডে করা লাগবে। বয়সভিত্তিক স্কুল পর্যায়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ও বিসিবি আয়োজিত নানা কার্যক্রমে অংশ নিয়ে এর আগে সাফল্য দেখিয়েছে বান্দরবনের ক্রিকেটাররা। মাছরাঙা নিউজ শো। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।